পশ্চিমবাংলার অভিভাবিকা তার কাছে ভিক্ষা চাইছে, কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেন না। আরিয়ে বলেছিলেন বাজেট অধিবেশনে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি পূর্ণ এডেড করে দিলাম বলার পরেও এখনো পর্যন্ত এডেড হলো না মাদ্রাসা। শিক্ষা ব্যবস্থা কি করে চলবে? আমাদের ন্যূনতম মাইনে 5,000, 5,500, 6,000 টাকায় তো এখন সংসার চলা মুশকিল। কেন আমরা বেতন পাবো না? সরকার যখন অনুমোদন দিল, অনুদান তো দিতে হবে। বেতন দিচ্ছেন এবং বাকি শিক্ষকগুলোকে বেতন থেকে বৈষম্য করে দিয়েছেন, বেতন দিচ্ছেন না। তো এই বৈষম্য কেন? উনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে খেলা করছেন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভোট করছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আপনি আগিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের স্যার, যেসব শিক্ষক শিক্ষিকা আজকে পথে বসে আছে কয়েক মাস ধরে, এরা পথে বসে এরা কিন্তু ভিক্ষাই চাইছে। এরা রাস্তার প্রতীকের কাছে ভিক্ষা চায় না, পশ্চিমবাংলার অভিভাবিকা তার কাছে ভিক্ষা চাইছে, কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেন না। সেই দাবি নিয়ে আজকে এসেছেন। যেমন এদের দাবি আছে 235টা মোট মাদ্রাসা, 2,500 মোট শিক্ষক, ছাত্রছাত্রীদের মিড ডে মিল, ব্যাগ, জুতা, পোশাক, সাইকেল, কন্যাশ্রী এরা পায় না। শিক্ষকরা 5,000 থেকে 6,000 টাকা মাইনে পায়। শিক্ষকদের কনফারেন্সেশন নাই 60 বছরের কাজের। 2013 থেকে অনেক সিনিয়র মাদ্রাসার শিক্ষক তারা আজ বেতন পায় না। এদের দাবি ন্যায্য দাবি। আমি এখানে সরকারকে হুমকি দিতে আসিনি, এই মঞ্চে আসা মানে অপরাধ নয়। এরা অসহায়দের পাশে যদি কেউ না থাকে আমি মনে করব তারা স্বার্থপর। বামফ্রন্ট সরকারের সময় যখন অন্যায় হয়েছে তখন তার প্রতিবাদ করেছি, আজকেও এখানে অন্যায় হচ্ছে প্রতিবাদ করছি। আমি জানি এখানে আসার কারণে আমাকে কেউ বিজেপি স্ট্যাম্প মারবে, কেউ আইএসএফের স্ট্যাম্প মারবে, কেউ রুহুল আমিন ওর স্ট্যাম্প মারবে, কেউ হুমায়ুনের স্ট্যাম্প মারবে, যে যা মারে মারুক। কিন্তু আমি এদের দাবি আমি কয়েক মাস ধরে জেনে নিয়েছি, খুব ভালো জেনে শুনে আজকে এসেছি। এদের দাবি 100% ন্যায্য দাবি, 100% দাবি। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি অনুরোধ করব, 2 দিন পরে পবিত্র রমজান, এই রমজানের মাসে আমরা বাংলার মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাংলার মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা, আমরা যেন দেখতে না পাই এই রাস্তায় বসে এরা রোজা রেখে বসে আছে, ইফতার করছে, নামাজ পড়ে দেখতে না পাই। আমি নিশ্চয়ই, আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী এদের দাবি পবিত্র রমজানের মাসের মধ্যে মিটাবে, এইটা আমার বিশ্বাস। আপনি পুরনো দিনে যেভাবে আন্দোলন করে মানুষের অধিকার ছিনিয়ে নিতেন সরকারের বিরুদ্ধে, আবার কি শুরু করলেন? আমি এখন ঘুমিয়ে আছি গো, ওনাকে মনে করছে বুড়ো হয়ে গেছে। কথা বলছেন না? আমি চারিদিকে চোখ রেখেছি, কে কত দৌড়াচ্ছে দেখব। লাস্টে পিটি ঊষার মতন যখন দৌড়বে তখন বুঝতে পারবে, তখন কিন্তু আমি পদক নিয়ে ঘরে ঢুকবো। আমি আবার বলছি, আমি সিপিএম বিরোধী নয়, কংগ্রেস বিরোধী নয়, তৃণমূল বিরোধী নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে। আজকে এই বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা যারা বসে আছে, আমাদের সংখ্যালঘু নেতারা কি করছে? ঠান্ডা ঘরে বসে প্যাটিস খাচ্ছে, কফি খাচ্ছে। সংখ্যালঘু মিনিস্টাররা কি করছে? এদের জন্য কে বলবে? আমরা তাদের তো ভোট দিয়ে তাদের ঘরে উঁচুতে পাঠিয়েছি, চেয়ারে বসেছি, আর তারা কি করবে? মমতা ব্যানার্জিকে কারা বলবে? আমাদের প্রতিনিধিকে আমরা পাঠিয়েছি, তারা কেন চুপ করে বসে আছে? এইটাও একটা জিজ্ঞাসার চিহ্ন। কত বছর বেতন পাবেনি? 2012 থেকে 13 বছর।
13 বছর বেতন পাই না ছেলে খেলা। গত বছরে মাইনরিটির জন্য 5,000 কোটি টাকা 5,000 কোটি টাকা করেছে, কি বলে বরাদ্দ করেছে গত বছরে। এবছর এই তো আমার প্রশ্ন তুমি দিয়ে দিলে, ভালো, থ্যাংক ইউ। এবছরে 5,700 কত কোটি টাকা, এই টাকাগুলো কি করছে? তাহলে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জিজ্ঞাসার জন্য তা আমাদের নামে টাকা অনুমোদন করে যে আমাদের টাকা নিয়ে মন্দির তৈরি হচ্ছে নাকি? আমাদের টাকা নিয়ে ওই 1,500 টাকা করে যুব ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার করা হচ্ছে। আমাদের ছেলে খেলা 5,000 কোটি টাকা যদি সরকার যদি সংখ্যালঘুদের জন্য নিয়মিত কাজ করে, তাহলে বাংলার মুসলমানদের তো সংখ্যালঘুর অসুবিধা নেই। টাকাগুলো কোথায় যাচ্ছে? তবে গতবারের 5,000 কত কোটি টাকা হয়েছে, আমি ITI করতে দিচ্ছি, কোথায় কি খরচা যাবে ITI করতে দেবো ইনশাল্লাহ। আজকে 63 দিন আমাদের আন্দোলনের, তো 63 দিন থেকেই আমি এখানে আছি। কালকে আমরা ব্লাড ডোনেট করেছি, তার আগের দিন আমরা সিরিঞ্জ দিয়ে নিজের শরীর থেকে রক্ত বের করে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছি। আমরা একাধিক কর্মসূচি করছি, কিছুদিন আগে কাফন দাফন আন্দোলনও করেছি, কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের কোনো কিছুতেই সাড়া দিচ্ছেন না। সরকার পক্ষের কোনো সদিচ্ছা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আর জানি না কতদিন এখানে বসে থাকতে হবে। সামনে আর একদিন পরে আমাদের রোজা স্টার্ট হচ্ছে, হয়তোবা রোজাও এখানে আমাদেরকে করতে হতে পারে। আমাদের আন্দোলন চলছে একটাই দাবি নিয়ে। সিএম 2021 সালে বলেছিলেন, শুধু জনসভায় না, বিভিন্ন মানে জনসভার সাথে সাথে বাজেটে দাঁড়িয়ে বলেছিলেন, বাজেট অধিবেশনে 235টি আনএডেড মাদ্রাসাকে আমি পূর্ণ এডেড করে দিলাম বলার পরেও এখনও পর্যন্ত এডেড হলো না মাদ্রাসাগুলো। অথচ 1.5 বছর আগে রাজবংশী কিছু স্কুল দিয়েছে, সেগুলোকে পূর্ণ এডেড হিসাবে দিয়েছে। তারা মিড ডে মিল পাচ্ছে, তাদের বাচ্চারা সমস্ত রকম ফেসিলিটিস পাচ্ছে, কিন্তু আমাদেরগুলো 2013 সাল থেকে এখনও পর্যন্ত কিছু পাচ্ছে না। তো সেখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, যেহেতু আমাদের নামের পিছে মাদ্রাসা লেখা আছে বলেই হয়তো আমাদের প্রতি এত অনীহা। 63 দিন ধরে অনশন চালাচ্ছি আমরা। মূলত দাবি হচ্ছে আমাদের ছাত্রছাত্রী প্রায় আপনার 40 থেকে 45 হাজার ছাত্রছাত্রী আছে। 2012 সালে স্যাংশন দেওয়ার পরও আজ পর্যন্ত একটা মাদ্রাসাতেও মিড ডে মিল, জুতো, পোশাক এগুলো দেওয়া হয় না। ওই একটা দাবি। এছাড়াও আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যূনতম বেতন বৃদ্ধি। আমাদের বেতন দেয় 5,500-6 হাজার টাকা, সাম্মানিক বেতন, এটা অনারিয়াম সাম্মানিক। আমাদের বেতন যাতে বৃদ্ধি হয় এবং প্রতি বছর যেন একটা নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট করা হয়, এই দাবি। এছাড়া আমাদের সিনিয়র মাদ্রাসাতে মোট 13 জন বা 17 জন শিক্ষক যারা আছেন, সেখানে মাত্র 10 জনকে অনারিয়াম দেওয়া হয়। বঞ্চিত যারা 3 জন বা 7 জন আছে, সেই বঞ্চিত শিক্ষকদের অবশ্যই অনারিয়াম চালু করতে হবে। আর বয়সটা যেহেতু মানে MSKদের 65 বছর করা বা অন্যান্য চাকরিতে, কিন্তু আমাদের আনএডেড মাদ্রাসায় 60 বছর বয়স হওয়ার পরেই মানে অনারিয়াম স্টপ করে দেওয়া হচ্ছে। আমরা চাইছি আমাদের সেই সব শিক্ষকদের যাদের 60 ওভার হয়ে যাচ্ছে, অর্থাৎ 65 পর্যন্ত যেন বয়স বৃদ্ধি করে দেওয়া হয়। আমার নাম ইমরান আলী বিশ্বাস। অনশনটা আমরা 17 তারিখে শুরু করেছি, 63 দিন আজকে। এই যে 235টি আনএডেড মাদ্রাসা মুখ্যমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে অ্যাডেড করে দিলাম, এখন পর্যন্ত আমাদের পূর্ণ অ্যাডেড করা হয়নি। এই শিক্ষা ব্যবস্থা কি করে চলবে? আমাদের ন্যূনতম মাইনে 5,000, 5,500, 6,000 টাকায় তো এখন সংসার চলা মুশকিল আমাদের মাদ্রাসার। আমি কবরগাড়ি দোয়ারিন সিরাজুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে মজিবুর রহমান। আমাদের অনেক দাবি আছে, তার মধ্যে আমাদের যেটা একটা মেন দাবির মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমরা বঞ্চিত শিক্ষক। 13 বছর ধরে আমরা কোনো কিছু 1 টাকাও সরকারের পক্ষ থেকে পাইনি। 13 বছর ধরে আমরা ফ্রি সার্ভিস দিয়েই চলেছি। 13 বছর এইরকমভাবে আমাদের নিজের টাকা এবং শ্রম দিয়ে, সময় দিয়ে, আর্থিক সাহায্য দিয়ে আমরা স্কুল প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে এসেছি। কিন্তু এখনও পর্যন্ত যে আমরা শিক্ষক, সেই মর্যাদাটা পাইনি। শিক্ষকের মর্যাদা পেতে গেলে সেটা আমাদের কিসের সঙ্গে জড়িত আপনারাই বলেন? কিসের সঙ্গে? বেতনের সঙ্গে। যদি বেতন আমরা না পাই,
তাহলে আমরা কোন হিসাবে নিজেকে শিক্ষক বলে দাবি করতে পারি? এটাই আমার বলার বক্তব্য। দীর্ঘ 63 দিন ধরে চলছে এটাই। হ্যাঁ, কথাটা হচ্ছে এটাই, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোটি কোটি টাকা বাজেটে পেশ করছেন, যে মাদ্রাসার খাতে এত, এরকমভাবে সব কিছুই তিনি বলছেন। কিন্তু আমরা তো কোনো সরকারি কোনো নেতাকর্মী নয় যে আমরা বুঝতে পারবো। সেটা সরকারই বলতে পারবেন যে তিনি কোথায় সেটা দিচ্ছেন, কিন্তু আমাদের এই খাতায় ব্যয় করেন না। কোথায় দিচ্ছেন সরকার সেটা ভালো বুঝবেন, কিন্তু আমাদের খাতে ব্যয় করা হয় না। দুঃখের কথা হলো এটাই। আমার নাম এমডি শাহিদুল্লাহ, পাতেন্ডা ওয়াহাব আলী সিনিয়র মাদ্রাসা। দীর্ঘ 63 দিন হলো, 63 দিন ধরে আমরা এখানে আছি। আমাদের এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সরকারকে বারংবার আমরা একাধিকবার 2013 থেকে নিয়ে আমরা বঞ্চিত। আমরা বারবার সরকারকে আমরা আবেদন করেছি যে আমরা কেন আমরা বেতন পাবো না। সরকার যখন অনুমোদন দিল, অনুদান তো দিতে হবে, তো সরকার আজও পর্যন্ত কিছু শিক্ষককে, অর্থাৎ 2500 শিক্ষকের মধ্যে 2200 শিক্ষককে ভাতা সাম্মানিক চালু করলো 2021 সালে। তারপরেও 300 টিচার এখনও পর্যন্ত কোনো সাম্মানিক পায় না। কেন সরকারের এই বৈষম্য কেন করলো? আমাদের যে সম্মান যে শিক্ষকের, সে বৈষম্য করলো। আমরা সেখানে যাই একই সাথে, 2012-13 থেকে একই সাথে যাই, কিন্তু একজন পাচ্ছে একজন পাচ্ছে না। এই যে বৈষম্যটা করেছে, আমরা তবুও সেই পাঠদান দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সেই পাঠদানের বদলে সরকার যে সাম্মানিক দিবার কথা, সেই সাম্মানিক বেতন আজও পর্যন্ত আমরা পাইনি। এই সরকারকে জবাব দিতে হবে। প্রথম নাম্বার হচ্ছে যে একটা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, সেখানে 17খানা টিচার আছে, তাহলে 10টা টিচার নিয়ে কি হবে? 8টা টিচার দিচ্ছে। হ্যাঁ, কি বলছে? আমাদের সংসার অন্য কাজ করে, আমরা ওখানে 100 টাকা খরচ করে, আমার নিজের পকেট থেকে তেল খরচ, ওখানে আমি 17 কিলোমিটার, আমার পোল হাসনাতিয়া সিনিয়র মাদ্রাসা, সেখানে যেতে 100 টাকা খরচ আসা যাওয়াতে। এই 34 কিলোমিটার যাওয়া আসা করি, 100 টাকা চলে যায়। এই 100 টাকা খরচটা আমরা অন্য জায়গা থেকে সেই সঞ্চয় করে সেখানে আমরা পাঠদানের জন্য ওই মাদ্রাসাগুলোকে, সিনিয়র মাদ্রাসাগুলোকে যাতে না ধ্বংস হয়ে যায়, তার জন্য আমরা অন্য জায়গাতে অর্থ জোগাড় করে সেখানে আমাদেরকে শোষণ করেছে সরকার। যেভাবে শোষণ করে আমাদেরকে পুরো শেষ করে দিয়েছে, অর্থাৎ আমরা টাকাটা অন্য জায়গায় ইনকাম করে এই সিনিয়র মাদ্রাসাগুলোতে পাঠদান 2012 থেকে একইভাবে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সরকার আজও পর্যন্ত বেতন চালু করে না। আমি সরকারকে, মানবিক মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমাদের এই দাবিগুলো আমাদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি আমাদের যেমন মেনে নেওয়া হয়, অবিলম্বে যেমন আমাদের আজকের মধ্যেই যেমন আমাদের সুরাহা হয়ে যায়, এই আশা রাখবো। আমার নাম শেখ মোহাম্মদ শামীম, পোল হাসনাতিয়া সিনিয়র মাদ্রাসা, হুগলি। আজকে আমরা 63 দিন এখানে অনশন আন্দোলন করছি। আমাদের 5 দফা দাবি আছে। বিশেষ করে এই 5 দফা দাবি আমাদের সরকারকে মানতেই হবে। আমাদের বিশেষ যে দাবিগুলো, সেটা হচ্ছে সিনিয়র মাদ্রাসা এবং হাই মাদ্রাসার কিছু শিক্ষক আছে যারা দীর্ঘ 13 বছর কর্মরত, কিন্তু এই সরকার এমনভাবে বৈষম্য তৈরি করেছেন যে 2500 শিক্ষক আছে, তার মধ্যে 2300 শিক্ষককে বেতন দিচ্ছেন এবং বাকি শিক্ষকগুলোকে বেতন থেকে বৈষম্য করে দিয়েছেন, বেতন দিচ্ছেন না। তো এই বৈষম্য কেন? এদের জীবন আছে, এদের সংসার আছে, এদের সমস্ত কিছু আছে, এরা কিভাবে সংসার চালাবে? এই 13 বছরের জীবনগুলো শেষ করে দিয়েছে। এরা এই সমস্ত শিক্ষকগুলো এমনি আসেনি, এদের কমিটি নিয়োগ করেছে, এদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এদের হচ্ছে ডিএলআইটি টিম এদেরকে নিয়োগ করেছে, কিন্তু 2 বছরের সরকার নিজের কোষাগার থেকে
পয়সা খরচ করে ট্রেনিং করিয়েছে, তারপরেও কেন এই সমস্ত শিক্ষকদের বেতন চালু করবে না? আমরা করজোরে আবেদন করব এই সমস্ত শিক্ষকদের ইমিডিয়েটলি যেন বেতন চালু করে, এবং মিড ডে মিল এখন পর্যন্ত এই সমস্ত আনএডেড মাদ্রাসার কোনো মাদ্রাসায় মিড ডে মিল নেই, ছাত্রদের কোনো ফ্যাসিলিটি নেই, এবং কিছু শিক্ষক আছে যারা 5,000 6,000 করে বেতন পায়। এই সামান্য বেতনে আমাদের কি করে সংসার চলবে? এই সমস্ত আমাদের দাবিগুলো যাতে অবিলম্বে মিটে যায়, সেই কারণে সরকারের কাছে আমরা করজোরে আবেদন করব, এবং যাতে আমাদের দাবিগুলো মিটিয়ে দেওয়া হয়। একদম, আমাদের শুধু এই মাদ্রাসাগুলোয় শুধু অমুসলিম শিক্ষক নয়, অমুসলিম 40% স্টুডেন্ট আছে, তারাও আমাদের সব একই অবস্থা। তাদেরকেও পোশাক থেকে, জুতো থেকে, মিড ডে মিল থেকে, কোনো দিক থেকেই, সব দিক থেকেই বঞ্চিত করা হয়েছে। এবং আমাদের যে সমস্ত টিচারগুলো অমুসলিম আছে, তারাও অনেক সিনিয়র মাদ্রাসার টিচার, তারাও বেতন পাচ্ছে না, দীর্ঘ 13 বছর বেতন পাচ্ছে না। এবং কিছু শিক্ষক 6,000 5,000 12,000 এই সমস্ত এত স্বল্প বেতনে এই দ্রব্যমূল্য বাজারে কি করে সংসার চলে? এই জন্যই আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমাদের এই বছর যে 2026 সালে যে বাজেট অধিবেশনে আমাদের আনএডেড মাদ্রাসার 120 কোটি টাকা বাজেটে হয়েছে, অনুমোদন হয়েছে, কিন্তু আমাদের সামান্যতম এই বেতনগুলো দিচ্ছে মাত্র 21 কোটি টাকা খরচা করছে। বাকি টাকাটা কোথায় যাচ্ছে আজও আমরা ধোঁয়াশার মধ্যে। এই সরকার যদি এই সমস্ত 120 কোটি টাকা যদি এই আনএডেড মাদ্রাসার বাজেটে যদি আমাদের মধ্যে খরচা করতো, তাহলে আমাদের অনেক কিছু হয়ে যেত। আমাদের এত বঞ্চনা থেকে আমাদের এই বঞ্চনা আমাদের থাকতোই না। অতএব সরকারকে অনুরোধ করব, আমাদের দিকে যেমন মুখ তুলে চায়, আমাদের প্রস্তাবগুলো যেন মেনে নেয়। আমার নাম সাফিউল্লাহ দালাল, আমি সুন্দরপুর MM সিনিয়র মাদ্রাসা একজন বঞ্চিত শিক্ষক। না, আমরা ভোটের মুখে আন্দোলন করিনি, এর আগেও আন্দোলন করেছি, তার আগেও আন্দোলন করেছি, 15 সালেও আন্দোলন করেছি, এখন আমরা 63 দিন আন্দোলনের রত বসে রয়েছি। আমরা আন্দোলন করেছি, কেন করেছি? 235টি আনএডেড মাদ্রাসাকে এডেড করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন। বিভিন্ন মহলে বলেন যে আমি আনএডেড মাদ্রাসাকে এডেড করে দিলাম, কিন্তু এখনও পর্যন্ত তিনি এডেড করে দেন নাই। আপনাকে বলেছিলাম, বহু আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, বলেছেন যে হ্যাঁ এডেড হয়ে গেছে, কিন্তু আমরা বাস্তবায়িত রূপ দেখছি এডেড হয় নাই। তার কারণ উনি সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে খেলা করছেন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভোট করছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আপনি আগিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদেরকে উনি পেছিয়ে দিচ্ছেন। সেই পেছানোর কারণটা কি আপনার কাছে জানতে চাই। আপনাদের এই টুডে সাংবাদিক মহলকে বলতে চাই, আপনারা যেন আমাদের এই ভিডিওটাকে ভালো করে দেখাবেন। আমরা না সংখ্যালঘু দরদি বলে দেখবেন, আমাদের ঈদ বকরিদের সময় তিনি দুহাত তুলে, আমাদের ঈদ নামাজের সময় দুহাত তুলে বলেন যে আল্লাহ, ভগবান আল্লাহ এই সংখ্যালঘু সম্প্রদায়কে ভালো রাখুন। কিন্তু কি ভালো রাখছেন উনি? আমরা মনে করি নাই তিনি ভালো রাখতে চাইছেন না। উনি আল্লাহ ভগবানের কাছে বলেছেন যেন সংখ্যালঘু সম্প্রদায় উল্টো দিকে বা ধ্বংস হোক, এই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, এটা আমি মনে করি। আমার নাম আব্দুল কাদের আলী, আমি বীরভূম জেলার নিত্যনারায়ণ জুনিয়র হাই মাদ্রাসা এবং বর্তমানে বীরভূম জেলার সহসভাপতি এই টিচার অ্যাসোসিয়েশনের।